আপেক্ষিক পারমাণবিক ভর আমরা কিসের সাপেক্ষে বের করি? কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ। এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় কেন জানি ঘুরে ফিরে বারবার আসে। এখন তাইলে আমরা এতক্ষণে একটা জিনিস বুঝে ফেললাম যে আমাদের পরমাণুর আইসোটোপ থাকতে পারে, একটা পরমাণুর ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট অংশ থাকতে পারে। তাইলে পারমাণবিক ভর আমরা যেটা পড়ি সেটা কি পড়ি? সেটাকে আমরা আসল পারমাণবিক ভর পড়ি, সেটা আমরা আপেক্ষিক পারমাণবিক ভর পড়ি। এই আপেক্ষিক পারমাণবিক ভর আমরা কিসের সাপেক্ষে বের করি? কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ। এমসিকিউ। কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ, যার মান এক্সপেরিমেন্টালি পাওয়া গিয়েছে 1.66 × 10⁻²৪ গ্রাম। ঠিক আছে, তাইলে এই আমাদের সেই বিখ্যাত সূত্র, যে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর বাই কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ। যেমন অ্যালুমিনিয়ামের একটা পরমাণুর ভর হলো এত, তাইলে একটা পরমাণুর ভরকে আমি যদি ওই সংখ্যাটা দিয়ে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ দিয়ে ভাগ করি, আমি অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর পেয়ে যাচ্ছি, which is 27। এই কারণে আমরা 27 ব্যবহার করি। এখন তাইলে তুমি বুঝতেই পারতেছো যে তাইলে কেন অনেক পরমাণুর পারমাণবিক ভর দশমিকে আসে, বিকজ অফ আইসোটোপ। আসলে এই জিনিসটা আমরা একটু বুঝে ফেলি। যাদের আইসোটোপ আছে তাদের কিন্তু সবগুলো আইসোটোপকে কনসিডার করা লাগে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করার জন্য। যেমন প্রকৃতিতে ক্লোরিনের দুইটা আইসোটোপ আমরা মূলত চিনি, একটা হলো ক্লোরিন 35, একটা হলো ক্লোরিন 37। তাহলে প্রকৃতিতে প্রাপ্ত ক্লোরিন 35 এর শতকরা পরিমাণ 75, ক্লোরিন 37 এর শতকরা পরিমাণ 25। ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর তাহলে কত হবে? এইটার ভর সংখ্যা ইনটু এটার প্রাচুর্যতা, অর্থাৎ কত পার্সেন্ট পাওয়া যাচ্ছে, এবং এটার ভর সংখ্যা এটার প্রাচুর্যতা যোগ করে, দুইটাকে গুণ করে যোগ করে 100 দিয়ে ভাগ করবা। এটাকে আমি সুন্দর করে যদি তোমাদেরকে একটু বেসিকটা বুঝাই, তাহলে তুমি বেসিকটা এভাবে মনে রাখতে পারো যে কোন মৌলের, ধরো এ একটা মৌল যার ভর সংখ্যা একটা হলো পি, একটা হলো কিউ। এখন এই যে এপি আর এ কিউ, এইটা ধরো প্রকৃতিতে পাওয়া যায় x%, আর এইটা প্রকৃতিতে পাওয়া যায় y%। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভরটা কত হবে? এই পি ভর সংখ্যা বিশিষ্ট পাওয়া যায় x%, কিউ ভর সংখ্যা বিশিষ্ট পাওয়া যায় y%, টোটাল 100 দিয়ে ভাগ করে দিবে। এখন তুমি বলতেই পারো ভাইয়া এটা তো আইসোটোপ আরো বেশি থাকতে পারে, ধরো আর আইসোটোপ এর ভর সংখ্যা আর আছে যেটা z% পাওয়া যায়, ওই আর ইনটু জেড কে গুণ করবা, টোটালটাকে 100 দিয়ে ভাগ করবা, তাহলেই তোমার আপেক্ষিক পারমাণবিক ভর তুমি খুব সুন্দর করে পেয়ে যাবে। এই অঙ্কটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় কেন জানি ঘুরে ফিরে বারবার আসে। এবার প্রকৃতিতে কপারের দুইটা আইসোটোপ আছে, কপার 63 আর কপার 65। এর গড় পারমাণবিক ভর 63.5। তাহলে কোন আইসোটোপটি প্রকৃতিতে শতকরা কত করে আছে? আচ্ছা, এই অঙ্কটা করার জন্য আমরা ধরে নিলাম কপার 63 এটা প্রকৃতিতে আছে x%, ধরি বা লেট, আর কপার 65 এটা প্রকৃতিতে আছে 100 - x%। তাহলে এবার তোমাকে কিন্তু এভারেজ রিলেটিভ অ্যাটমিক মাস বলে দিছে, অর্থাৎ 63.5 তোমার আপেক্ষিক পারমাণবিক ভর বলে দিছে। তাইলে আমি কি শিখছি? ভর সংখ্যা ইনটু যতটুকু পাওয়া যায়, 63 × x প্লাস 65 × 100 - x। টোটালটাকে তুমি যদি 100 দিয়ে ভাগ করো, তাহলে তোমার কত পাওয়া উচিত? গড় পারমাণবিক আপেক্ষিক ভর, যেটা 63.5। এবার এটাকে সলভ করে তোমার x এর ভ্যালু যত আসে, সেটা হলো তোমার 63 পারমাণবিক ভরের প্রাচুর্যতা, আর আরেকটা হলো তোমার 65 পারমাণবিক ভরের প্রাচুর্যতা। x = এত। ঠিক আছে।
ওকে, তো এখানে ওরা অঙ্কটা করে দেওয়া আছে, তোমরা এটা খুব ভালো মতোই বুঝতে পারবে, এক্স এর ভ্যালু বের করে আরেকটা 100 মাইনাস এক্স। এটা কোনো কঠিন ম্যাথ কিন্তু তোমাদের জন্য না। আচ্ছা, এবার এ বি সি তিনটা আইসোটোপ, যাদের এটা মানে 23, 24 ও 25 হবে। প্রকৃতিতে এ ও সি যথাক্রমে 25 ও 45% রয়েছে। একটু বোঝার চেষ্টা করি। এর ভর সংখ্যা হলো 23, বি এর, এটা সবগুলো তিনটা আইসোটোপ আর কি একটা মৌলের, বি এর ভর সংখ্যা 24, সি এর ভর সংখ্যা 25। এ প্রকৃতিতে পাওয়া যায় 25% আর সি প্রকৃতিতে পাওয়া যায় 45%। তাহলে বি কতটুকু পাওয়া যাবে? 100 মাইনাস 25 মাইনাস 45, মানে হলো তোমার 30%। আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলছে, এর থেকে সোজা কিছু হয়? ভর সংখ্যা 23 ইন্টু যতটুকু পাওয়া যায় 25, ভর সংখ্যা 24 ইন্টু যতটুকু পাওয়া যায় 30, ভর সংখ্যা 25 ইন্টু যতটুকু পাওয়া যায় 45। টোটালকে 100 দিয়ে ভাগ করলে তুমি যেটা পাবা সেটাই হবে হলো তোমার গড় আপেক্ষিক পারমাণবিক ভর।